স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিজারের সময় পেটে ১ ফুট গজ কাপড় রেখে আসলেন ডাক্তাররা। নারীতে পচন, ২২ দিন পর আবারও অস্ত্রোপচার। কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রেপ্তার। নজরদারিতে কাদের মির্জা, পরিস্থিতি থমথমে। হাটহাজারী মাদ্রাসায় ছাত্র পেটানোর মামলায় শিক্ষক কারাগারে। নিয়ন্ত্রক না থাকায় জবাবদিহিতা নেই কওমি শিক্ষায়। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সিজার করে সন্তান বের করলেও ১ ফুট লম্বা গজ কাপড় পেটের ভেতরেই ফেলে আসেন চিকিৎসকরা। এরপর তীব্র পেটে ব্যথা, ২২ দিন ধরে ভুল চিকিৎসা, অবশেষে নারীতে পচন। অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। এটা কি ভুল, অবহেলা না অজ্ঞতা? উত্তর খুঁজছেন ভুক্তভোগী মা কামরুন নাহার রিনি। ৩১ জানুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারে পুত্র সন্তান জন্ম দেন কামরুন নাহার রিনি। পরের দিন থেকেই পেটে ব্যথা, যত দিন যায় ব্যথা তত বাড়ে। গ্যাস্ট্রিকের ব্যথা সন্দেহে ২২ দিন ধরে চলে চিকিৎসা। অবস্থার আরও অবনতি হলে আনা হয় ঢাকায়। যখন ইনফেকশন হয়েছিল ওটিতে প্রত্যেক দিন ড্রেসিং করছে, প্রত্যেক দিন বলছে আমার এখানে পেন হইতেছে, এখানে শক্ত হয়ে আছে, এটা কেন হইতেছে, কি কারণে হইতেছে, শুধুমাত্র তারা গ্যাস্ট্রিকের প্রবলেমই বলছে। সিটি স্ক্যানে রিনির পেটে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। আবারও অস্ত্রোপচার করে তার পেট থেকে বের করা হয় ১ ফুট লম্বা আস্ত গজ কাপড়। সিজারের সময় ব্যবহার করা এই কাপড় বের না করেই পেট সেলাই করে দেওয়া হয়েছে। গজ কাপড়ের সঙ্গে পচন ধরে নাড়িতে, তাই কেটে ফেলা হয়েছে বেশ কিছু অংশ। আমার বাচ্চার কেবল ৪০ দিন হয়েছে। আমার বাচ্চার আমি এখন পর্যন্ত ভালোভাবে কোনো পর্যন্ত নিয়ে আদর করতে। চিকিৎসকেরা বলছেন রিনি এখন অনেকটাই শঙ্কামুক্ত, সুস্থ হতে আরও সময় লাগবে। ওখানে একটা ফরেন বডি আমরা বলি, শরীরের অংশ না, এমন একটা কিছু ছিল যেটির কারণে তার জেজু নাম বলি আর কি, অর্থাৎ পরিপাক নারীর একটি অংশ অকার্যকর হয়ে গিয়েছিল। রিনির সিজার করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক অপু সাহা। তার টিমে ছিলেন আরও ২ চিকিৎসক, নেসপুন নাহার ও আবিদা সুলতানা। এখন এটা পরে সবকিছুই বোঝা যাবে, পরে ফাইল দেখতে হবে, টোটাল সবকিছু দেখে তারপরে আপনাদেরকে জানানো হবে। সেই পর্যন্ত তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে, সময় চাওয়া হয়েছে। ঘটনাকে দুঃখজনক বলছে বিএমডিসি। এইটি কেন হয়েছে, কিভাবে হলো, এটা কি নেগলিজেন্স কিনা সেটা প্রমাণ করা দরকার। যদি প্রমাণিত হয় তাহলে এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অপারেশনের সময় রোগীর পেটে গজ কাপড় রেখে দেয়া ভুল নয়, স্পষ্ট অবহেলা। আর এরপর রোগীর পেটে যখন ব্যথা হয়, তীব্র যন্ত্রণা যখন তিনি ছটফট করতে থাকেন, নাড়িতে পচন ধরে, আর সেই বিষয়টিকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে ২২ দিন চিকিৎসা দেয়া, এটাও কি অবহেলা নাকি অন্য কিছু? হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর পরিবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী। অধ্যাপক লিয়াকত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন। এই ঘটনাকে আপনি কি বলবেন? এটি কি অবহেলা নাকি অপরাধ? এটি তো সুস্পষ্টভাবে অবহেলা এবং শাস্তিযোগ্য অপরাধ। যদি বিচারে তদন্তের যা প্রমাণিত হয় তাতে শাস্তিযোগ্য অপরাধ তো বটেই, এবং সেক্ষেত্রে কার অপরাধ সেটিকে সুস্পষ্ট করা দরকার। আমরা প্রথমেই যে ভুক্তভোগী রোগী এবং তার যে আত্মীয় স্বজন পরিবার, সবার প্রতি আমি সমবেদনা জানাতে চাই। আর এইটার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এটিকে পরিগণিত করে সুষ্ঠু তদন্ত হোক, সেটাও চাই। তবে আমাদের আসলে আরো বড় চাওয়া হবে এ ধরনের ঘটনা যেন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় আমাদের দেশে, এবং যথাসম্ভব এই ধরনের দুর্ঘটনা যাতে পরিহার করা যায়, সেই বিষয়ে আমরা আসলে কি করতে পারি সেটি হচ্ছে আমাদের আসলে এখন অত্যন্ত আলোচনার বিষয়।
যে আমরা কিন্তু এই ঘটনাগুলো আজকে বিচ্ছিন্ন নয়। আমরা অনেক সময় এই ঘটনাগুলো পাই এবং এটি একটি সরকারি হাসপাতালে ঘটাটা আরো দুর্ভাগ্যজনক। সুতরাং আমাদের আসলে দেখা দরকার যে সমাজে এগুলো প্রতিরোধের দুটো বড় পথ। একটা হলো আইন, আরেকটি হলো নৈতিকতা। আমাদের প্রথমত আইনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। সরকারি হাসপাতালে এটি ঘটেছে, প্রাইভেট হাসপাতালে অনেক সময় ঘটনা ধামাচাপাও হয়। আমাদের প্রাইভেট হাসপাতাল সংক্রান্ত, ক্লিনিক সংক্রান্ত আইনগুলো ১৯৮২ সালের অর্ডিন্যান্সের উপর ভিত্তি করে সেটি আধুনিকায়ন করা হয়নি। বিএমডিসিরও সংক্রান্ত যে আইনগুলো সেগুলোও কিন্তু অনেক আগের এবং বিশেষ করে প্রত্যেক হাসপাতালে বিএমডিসির কথা যখন চলে আসলো, আমি জানতে চাই যে এটি যদি অপরাধ হয়ে থাকে বা এই ধরনের অপরাধে বিএমডিসির নীতিমালায় আসলে কি ধরনের শাস্তির বিধান রয়েছে? এখানে রয়েছে যে ধরনের যে চিকিৎসকদের যে রেজিস্ট্রেশন, সে প্রথমত সেই রেজিস্ট্রেশন গুলো ক্যানসেল করা, সেটি হচ্ছে তাদের প্রধান কাজ। যে যদি শাস্তিযোগ্য অপরাধ হয়, কিন্তু ক্রিমিনাল যেটা ফৌজদারি অপরাধ, অন্যান্য অপরাধগুলোর জন্য যে শাস্তি, সেটি কিন্তু বিএমডিসি করতে পারে না। সেটি আসলে অন্যান্য নীতিমালা, যেগুলো এখনো ব্রিটিশ আমলের নীতিমালার দ্বারাই পরিচালিত মুখ্যত। সেই ব্যাপারগুলোতে আসলে আধুনিক আইনের খুব প্রয়োজন। কারণ শুধু ক্যানসেল করলে হবে না, শুধু রেজিস্ট্রেশন ক্যানসেল করাটাই যথেষ্ট নয় এই ধরনের ক্ষেত্রে। কারণ যদি দৃষ্টান্তমূলক কিছু সৃষ্টি করতে হয়, এগুলো কিন্তু দরকার। আরেকটি বড় দরকার হচ্ছে প্রত্যেকটা হাসপাতালে, সেটি সরকারি হোক বেসরকারি হোক, আমরা বলি কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, যে র‍্যান্ডমলি রোগী সম্পর্কে মৃত্যুর কারণ অনুসন্ধান করা, অসুখের কারণ অনুসন্ধান করা এবং চেক করা, এই বিষয়গুলো বালাই নেই। আমাদের দেশে যে রেগুলেটরি আমি একটু সংক্ষেপে জানতে চাই যে দেখা যায় যে যখনই কোনো চিকিৎসকের বিরুদ্ধে বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যাওয়া হয়, তখনই কিন্তু সারা দেশেই দেখা যায় যে একজোট হয়ে প্রতিবাদ বা বিক্ষোভ করা হয়, যার ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। এক্ষেত্রে আসলে এই সমস্যার আসলে সমাধানটা কোথায়? এখানে শুধুমাত্র আইনের দ্বারা হয় না, এটা আসলে নৈতিকতা, পেশাগত নৈতিকতার বিষয়টি চিকিৎসকদের ক্ষেত্রে বেশি অবশ্যই নজরে পড়বে। আমি সেটাকে অস্বীকার করব না, কারণ পেশাগত যে নৈতিকতার ক্ষেত্রে অবহেলা হলে মানবিক যে বিষয়টি, দুর্ঘটনা ঘটে মৃত্যু এবং অসুখের ক্ষেত্রে, সেটির জন্য চিকিৎসকদেরটা বেশি নজরে পড়ে। কিন্তু একটি সমাজের সার্বিক যদি নৈতিক অবক্ষয় হয়, তাহলে চিকিৎসকরা সেখানে আইল্যান্ড থাকে না। আমাদের ব্যবসা, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষকতা, আমাদের প্রত্যেকটা জায়গাতে যে সামাজিক সার্বিক নৈতিক অবক্ষয়, চিকিৎসকরাও তখন তার অংশ হয়ে যায়। আমি সেক্ষেত্রে পুরো সমাজকেই আবার আহ্বান জানাবো যে আইনগুলো আরো সুন্দর করতে হবে। আইন ঠিক ছাড়া কিন্তু শুধু নৈতিকতা দিয়ে এগুলো প্রতিরোধ করা যাবে না। কিন্তু একই সঙ্গে আমরা সামাজিক যে অবক্ষয়ের, সার্বিক অবক্ষয়ের শিকার হচ্ছি, সেইটা কিন্তু সব ক্ষেত্রেই আমাদেরকে মানতে হবে এবং সেখান থেকে উত্তরণের পথ এখান খুঁজতে থেকে হবে। আসলে যত তাড়াতাড়ি উত্তরণ হবে ততই সবার জন্য মঙ্গল। অধ্যাপক লিয়াকত আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দ্বিতীয় দিনের মতো দেশে হাজারের অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। ভিড় বেড়েছে রাজধানীর নমুনা সংগ্রহের কেন্দ্রগুলোতে। দীর্ঘ লাইনে অপেক্ষারত অনেকেই জানিয়েছেন জ্বর, সর্দি, গলা ব্যথা সহ বেশ কিছু উপসর্গ থাকায় করোনার সংক্রমণ নিয়ে চিন্তিত তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অসচেতন চলাফেরায় বাড়ছে করোনা রোগী শনাক্তের হার। বাসাবোর বাসিন্দা ৬৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত চাকুরিজীবী মঞ্জুরুল হক করোনা পরীক্ষার জন্য সকাল ৮টা থেকে অপেক্ষায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল ৯:৩০টায় নমুনা নেওয়া শুরু হবে জেনেও আগেভাগেই এসেছেন মঞ্জুরুল হকের মতো উদ্বিগ্ন অনেকেই। অস্ত্রোপচার সহ অন্যান্য চিকিৎসার প্রয়োজনে করোনা পরীক্ষা করাতে এসেছেন কেউ কেউ, আবার নিজে করোনার জীবাণু বহন করছেন কিনা তা জানতেও এসেছেন অনেকেই। উপসর্গ আছে, উপসর্গ বলতে আমার তো জ্বর, তো তাই এদিকে বমিও করতেছি, ভাবতেছি যে হয়তো কিছু যদি কিছু মনে হয়, সন্দেহ করতেছি। আমি এখানে সকাল ৮টা থেকে অপেক্ষা করছি, আর ঠান্ডা কাশি ছিল বলে ২-৩ দিন ধরে, এই জন্য হচ্ছে টেস্টটা করাতে এসেছি। এখানে করোনা টেস্ট করার জন্য আসছি। সকাল ৮টায় আসছি, এখন পর্যন্ত কোনো দেখা নাই, তবে বসে আছি। বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালেও একই চিত্র, সেখানেও করোনা পরীক্ষার ভিড় চোখে পড়ার মতো। আমরা আসলে মেডিকেলের প্রফেশনাল এক্সামিনেশনে অংশগ্রহণ করব, তার জন্য আর কি করোনা টেস্ট করাতে আসছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মার্চের শুরুতে দিনে গড়ে করোনা রোগী শনাক্ত হয় ৫০০-র মতো। এরপর তা বেড়ে ৮০০-র ওপরে চলে যায়, আর ১০ মার্চের পর তা ১০০০ ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক কর্মকাণ্ড, ভ্রমণ, বিয়েসহ গণজমায়েত বেড়ে যাওয়া এবং হাটবাজারে স্বাস্থ্যবিধি না মানায় আবার বাড়ছে করোনার সংক্রমণ।
এর মূল কারণটা হলো জনগণ কিন্তু স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মানছে না। অনেকের মধ্যে গা ছাড়া ভাব, ঢেলে ঢালা ভাব বা ধরেন যে একটু উদাসীন ভাব, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। টিকা আমরা তো নিলাম, টিকা নিচে আর বোধহয় করানো হবে না, এটাও ঠিক না। এই যে এই কাজগুলো করছে, ফলশ্রুতিতে কিন্তু দেখা যায় যে করোনার সংক্রমণটা বাড়ছে। করোনায় সারা দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। 219টি ল্যাবে 24 ঘন্টায় 18,058 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,051 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.82%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 2:30টার দিকে মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন গত রোববার অসুস্থতা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত 10 ফেব্রুয়ারি করোনার টিকা নিয়েছিলেন তিনি। মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিলেট 3 আসন থেকে 3 বারের নির্বাচিত সংসদ সদস্য। বিশৃঙ্খলা না করে নিবন্ধনের মাধ্যমে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 70টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনের সময় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসার অভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কেউ যাতে দৃষ্টিশক্তি না হারায় সেজন্যই এসব কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হয়েছে। কমিউনিটি ভিশন সেন্টার চক্ষু রোগীরা যার যার এলাকার এসব সেন্টারে গিয়ে অনলাইনের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারবেন। 20 জেলার 70 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমনই 70টি কমিউনিটি ভিশন সেন্টার গণভবন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। তিনি বলেন, কমিউনিটি হাসপাতালের মতোই প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসায় কমিউনিটি ভিশন সেন্টার করা হয়েছে। নতুন 70টি সহ সারা দেশে এখন মোট 90টি কমিউনিটি ভিশন সেন্টার রয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হবে এই ভিশন সেন্টার। এসব সেন্টার থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা পাবেন। আসলে চক্ষু চিকিৎসা অনেক খরচ, এই খরচটা দিতে পারে না, কিন্তু এদেশের নাগরিক তারা চিকিৎসা পাবে না। আমি শুধু প্রধানমন্ত্রীর, আমি তো জাতির পিতার কন্যা, সেই হিসেবে মনে করি আমার দায়িত্ব। ইতিমধ্যে আমরা চক্ষু রোগীদের যেমন ছানি পড়া বা গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা শিশু চক্ষু রোগ, আঘাতজনিত চক্ষু রোগ বা পাওয়ার চশমা, এই ধরনের বিভিন্ন সেবা সম্পূর্ণভাবে সরকারি ব্যবস্থাপনায় কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 90টা কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে প্রায় 5 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সময় করোনার চিকিৎসায় সবাইকে নিয়ম মেনে টিকা নেওয়ার পরামর্শ দিয়ে বিশৃঙ্খলা না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মাস্ক পরে থাকা, এই নিয়মগুলি মানতে হবে। যদিও আমরা টিকা দেওয়া শুরু করেছি, টিকাদান কর্মসূচি অব্যাহত আছে, তবে টিকা দেওয়ার সময় আমি একটা কথা বলবো, প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারা সেন্টারে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, করে আপনাদের অপেক্ষা করতে হবে। যখন আপনার সময় আসবে, ডাকবে, তখন আসবেন। এখানে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু কখনো করবেন না, এ পর্যন্ত হয়নি, এর জন্য না হয় সে ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। চোখের যত্ন সম্পর্কে গ্রামীণ মানুষদের সচেতন করতে আরও বেশি প্রচার চালাতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আর অন্ধত্ব থেকে মানুষকে রক্ষা করা এবং আবার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া, এবং সবই কিন্তু আমরা বিনা পয়সা করে দিচ্ছি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বসুরহাটে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে। পৌর মেয়র কাদের মির্জাও নজরদারিতে আছেন বলে জানা গেছে, তবে যুবলীগ কর্মী আলাউদ্দিন হত্যার ঘটনায় তিনি দুষছেন পুলিশকে। নোয়াখালীর বসুরহাটে মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবলীগ কর্মী আলাউদ্দিন। এছাড়াও 15 জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত কয়েকশো। সংঘর্ষের ঘটনায় বুধবার 98 জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও 150 জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়। বৃহস্পতিবার গ্রেপ্তার হন কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। নজরদারিতে রাখা হয়েছে পৌর মেয়র কাদের মির্জাকেও। তবে আলাউদ্দিন হত্যার সুষ্ঠু বিচার দাবি করে ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছেন তিনি। আলাউদ্দিন তাকে পুলিশ হত্যা করছে, পুলিশ করছে, ওই যে একটা লাশ ফালাই
একটা লাশ ফালাই দুইটা কারণে করতে পারে। একটা কারণে তারা আক্রমণ করছে, হয়তো তাদেরকে সরানোর জন্য করতে পারে, আর না হয় এই তারা লাশ ফালাই এখানে আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য এই কাজটা করছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোম্পানিগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। সংঘর্ষের পর থেকে বিভিন্ন এলাকায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। নোয়াখালী তো আপনারা জানেন, কোম্পানিগঞ্জে কিছুদিন ধরে যে বিশৃঙ্খলা চলছিল, সেই বিশৃঙ্খলার ব্যাপারেও সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে। অভিযান শুরু হয়েছে, ইতিমধ্যে প্রায় 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বসুরহাটে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 3 শতাধিক সদস্য। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বসুরহাটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বসুরহাটের পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং এখন কাদের মির্জা তিনি কোথায় আছেন এবং পুলিশ তাদের অবস্থান কি? সারাদিনই কিন্তু পুলিশের টহল ছিল এবং যেটি বিকেল পর্যন্ত, দুঃখিত, দুপুর পর্যন্ত আমাদেরকে যেটি বলা হয়েছিল যে 3.5 শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই বসুরহাটে মোতায়েন রয়েছে, কিন্তু বিকেলে আমরা যেটি জেনেছি যে সেটি আরও বাড়ানো হয়েছে, অর্থাৎ 5 শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু এই মুহূর্তে বসুরহাটে অবস্থান করছে এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে। আমি যে জায়গাটিতে রয়েছে ঠিক আমার পিছনে রয়েছে পৌর ভবন, এবং এই পৌর ভবন থেকেই কিন্তু কাদের মির্জা, যিনি এই পৌরসভার মেয়র, তিনি এখানে অবস্থান করছেন এবং এখানে এখনো নেতাকর্মীরা তার এই ভবনের চারপাশেই রয়েছে। নেতাকর্মী পরিবেষ্টিত অবস্থায় তিনি রয়েছেন এবং উপরে যতটুকু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা তার সঙ্গে বৈঠক করছেন, কথা বলছেন, এবং এই ভবনের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু পুলিশ রয়েছে। আমি সন্ধ্যার পরে দেখেছি যে বিকেলের পরে দেখেছি যে সেখানে পুলিশের পাশাপাশি র্যাবের ব্যাপক উপস্থিতিও ছিল এবং র্যাবের কমপক্ষে 3টি টহল টিম বা টহল গাড়ি সেটি আমরা দেখেছি, এবং একটি সাদা মাইক্রোবাসও এখানে রেডি অবস্থায় ছিল, পুলিশের গাড়িও ছিল, এবং বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এই পৌরসভা চত্বর পর্যন্ত এসে অবস্থান নিয়েছিল। কিন্তু সন্ধ্যার পরে, অর্থাৎ রাত 8টার দিকে কিন্তু সেই আইনশৃঙ্খলা বাড়ির সদস্যদেরকে কিন্তু উপস্থিতি কিছুটা কমে যায় এবং এখন বেশ কম রয়েছে। কিন্তু আমরা যতটুকু জেনেছি বা দেখেছি বা আমাদের যে সকল সূত্রগুলো রয়েছে তারা আমাদেরকে যেটি বলছেন যে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোম্পানিগঞ্জ উপজেলার যে সাবেক মেয়র মিজানুর রহমান বাদল, তাকে পুলিশ গ্রেফতার দেখিয়েছে এবং পুলিশ যেহেতু আটক করেছে, একটা গুঞ্জন এই শহরে ছড়িয়েছে যে কাদের মির্জাকে আটক করা হবে। এবং কাদের মির্জা নিজেও বিকেলে আমাদের সঙ্গে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে, এবং তিনি বলছেন যে এই শহরের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তিনি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ চান এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত তিনি মাথা পেতে নেবেন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাকে আটক করতে চায় তবে তিনি আটকের জন্য প্রস্তুত রয়েছেন এবং আইনিভাবে তিনি সবকিছু মোকাবেলা করবেন। এই প্রস্তুতি নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে অবস্থান করছেন এই পৌর ভবনে। ইজাজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শান্তিপূর্ণ সমাবেশ ভণ্ডুলে সরকার নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ও অবিলম্বে সরকার পতন আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নেতারা। সমাবেশকে ঘিরে পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায় প্রেস ক্লাব চত্বরে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসতে থাকে বিএনপির নেতাকর্মীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ, প্রস্তুত রাখা হয় জলকামান। তবে শান্তিপূর্ণভাবেই চলে সমাবেশ। এ সময় নেতাকর্মীদের হয়রানি সহ নানা অভিযোগ করেন বিএনপির নেতারা। এই সমাবেশের জন্য ঢাকা মহানগরের প্রায় অর্ধেক পুলিশ ডিপ্লয় করা হয়েছে। আমাদের কোনো কর্মীকে আমাদের সমাবেশ স্থলে আসতে দেওয়া হয় না, হচ্ছে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই ঢাকার রাজপথে এই 2021 সালে আরেকটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা তোমাকে বিদায় করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পায়তারা করছে সরকার। অবিলম্বে সরকার পতনের আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তিনি। এই সাহস নিয়ে সকলকে বেরিয়ে আসতে হবে, আর এই সাহস নিয়ে এই অন্ধকারকে দূর করার জন্য, এই স্বৈরাচারকে দূর করার জন্য, যারা আমাদের স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে, তাদেরকে পরাজিত করবার জন্য আজকে সাহস দিয়ে রাজপথে গণতান্ত্রিক ভাবে আমাদেরকে সোচ্চার হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুন লেগে 2 জন নিহত হয়েছে, দগ্ধ হয়েছে আরও 5 জন। বাসটি ঢাকা থেকে মতলবের দিকে যাচ্ছিল। বিকাল 5:30টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হঠাৎ আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে বাসের চালক ও সহকারী নেমে গেলেও অগ্নিদগ্ধ হন কয়েকজন যাত্রী। তাদের মধ্যে ঘটনাস্থলে মারা যান 2 জন। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে অন্য যাত্রীদের উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। মশার উপদ্রব কমাতে ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে মশার ঘনত্ব বেশি বা কম যাই হোক না কেন, সব জায়গায় ছিটানো হচ্ছে একই মাত্রার কীটনাশক, ফলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। ডিএনসিসি ভুলভ্রান্তির কথা স্বীকার করে বলছে, মশক কর্মীদের আরও দক্ষ করা গেলে সুফল মিলবে। শীতের শেষ ভাগ থেকেই মশার অত্যাচারে নাকাল ঢাকাবাসী। কীটনাশক ছিটানো ও মান নিয়ে ওঠে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে মশা থেকে নগরবাসীকে বাঁচাতে 8 মার্চ থেকে 10 দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ড্রেন, জলাশয়, বাসাবাড়ির আঙিনায় পৌঁছায় মশক নিধন কর্মীরা। গদবাঁধা নিয়মেই ছিটানো হয় কীটনাশক। এমনকি দিনের বেলাতেও চলে ফগার। ফগিং কমিয়ে দিয়ে লার্ভিসাইডিং করাটা বেশি জরুরি। তবে প্রতিটি প্রজনন স্থানের অবস্থা বিবেচনা করে সেইখানে কন্ট্রোল মেজার কী হবে, সেখানে কীটনাশকের ঘনত্ব কী পরিমাণ হবে সেটিকে নির্ধারণ করা প্রয়োজন। এমন এমন জলাশয় আছে যেখানে অনেক বড় জলাশয় এবং কচুরিপানায় পরিপূর্ণ, সেখানে কচুরিপানা পরিষ্কার না করে সেখানে কীটনাশক প্রয়োগ করলে কোনো রকম ফল মিলবে না। পুরো ক্র্যাশ প্রোগ্রামকে এক ধরনের গবেষণা হিসেবে দেখছে ডিএনসিসি। পর্যবেক্ষণ করা হচ্ছে প্রতিটি পদক্ষেপের ফল। ভুল ভ্রান্তি কাটিয়ে মশা নিধনে আগামীর পরিকল্পনার চিন্তা এর ভিত্তিতে। এখানে দুর্বলতা কিন্তু আছে, কিন্তু আমি অস্বীকার করছি না। এই দুর্বলতাকে নিয়েই কিন্তু আমরা ইমপ্যাক্ট স্টাডি করব এবং তারপরে কি কি করা যায়, আমাদের 4th জেনারেশনের কি কি মেশিন আছে, কি কি রেগুলেশনের ওষুধ আছে, কীটতত্ত্ব, কীটনাশক আছে, সব কিছু নিয়েই কিন্তু আমরা কাজগুলো করছি। ক্র্যাশ প্রোগ্রাম চালানো এলাকাগুলোতে মশার উপদ্রব কিছুটা কমেছে বলেও দাবি ডিএনসিসি কর্তৃপক্ষের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হত্যা মামলায় খালাস পেয়ে যাচ্ছেন 51% মামলার আসামি। এর মধ্যে বাদী বিবাদীর আপোষে সাজার বাইরে থাকছেন 40%। 239টি মামলা পর্যালোচনা করে পিবিআই জানাচ্ছে, বিচারে দীর্ঘসূত্রতা, স্বেচ্ছায় বা ভয়ে সমঝোতা, তদন্তের ত্রুটি ও ময়নাতদন্ত প্রতিবেদনে ভুলসহ নানা কারণে ঘটছে এই ঘটনা। চট্টগ্রামের হাটহাজারীতে 2005 সালে রমানন্দ পালিতকে হত্যা মামলার একমাত্র আসামি ফোরকান আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিলেও সম্প্রতি হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। পাশাপাশি আপোষের কথা জানিয়ে নথি দাখিল করেন রমানন্দের স্বজনেরা। কিন্তু ফৌজদারি কার্যবিধির 302 ধারায় দায়ের হত্যা মামলায় আপোষের কোনো বিধান নেই। এতে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। হত্যাকারী যাতে দ্রুত তার মৃত্যুদণ্ড হয় কিংবা যাবজ্জীবন দণ্ড হয় সেইটি না চেয়ে উল্টো এজাহারকারী বা বাদী পক্ষ এসে আপোষনামা দাখিল করে আদালতে জামিন চাচ্ছে। এটি আদালত অত্যন্ত নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর গবেষণা বলছে, নানা কারণে বিচারিক আদালতে 51% মামলায় খালাস পান আসামিরা। এর বড় কারণ বাদী বিবাদীর আপোষ। 239টি হত্যা মামলা পর্যালোচনায় দেখা গেছে, এতে সাজা হয়েছে 49% মামলায়। আর খালাস পাওয়া মামলায় শুধু বৈরী সাক্ষীর কারণে সাজার বাইরে থাকে 40%। এই সাক্ষীগুলো হয় কোর্টে যায়নি বা যাই গিয়ে বলছে সে কিছু দেখেনি, এবং অথবা সে বলছে আমি ভুলে গেছি, এবং এছাড়াও সে হতে পারে যে এতদিন পরে সে
আর মনের মধ্যে সেই কষ্টটা আর তার নাই যে এতদিন পরে বিচার হচ্ছে, সে ইতিমধ্যে সে আসামি পক্ষ বা ভিকটিম পক্ষের সাথে সে মার্চ করে গেছে। আইনবিদেরা বলছেন অনেক ক্ষেত্রে চাপে পড়েও আপোষ করতে হয় বাদীর, সে কারণে বিচারিক আদালতে সাক্ষ্য নিতে আরও সতর্ক থাকতে বলছেন তারা। তাহলেই এড়ানো যাবে বৈরী সাক্ষী, কারণ হত্যা মামলার বাদী রাষ্ট্র। এগুলো আপোষ করার কোনো বিধান নেই, কোনো স্কোপ নেই, কোনো অবকাশও নাই কিন্তু। এবং আমি বিচারপতি থাকাকালে, হাইকোর্টের বিচারপতি থাকাকালে আমি একজন জেলা জজ, খুব ঊর্ধ্বতন জেলা জজকে আমি সাজা দিয়েছিলাম, কিন্তু উনি একটি মার্ডার কেসে আপোষ গ্রহণ করেছিলেন বলে। পিবিআই এর গবেষণা আরও জানাচ্ছে বিচারের দীর্ঘসূত্রতায় ঠিকমতো সাক্ষ্য দেন না সাক্ষীরা, আর এর সুযোগ নেয় আসামিরা। কিছু ক্ষেত্রে তদন্তে ত্রুটির কারণে খালাস পান 12% মামলার আসামি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে শিশু শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়েছে হাইকোর্ট। রবিবারের মধ্যে ডিসি, এসপি এবং ওসিকে এ বিষয়ে আদালতকে জানাতে হবে। আর এই আদেশ দিয়েছেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বেঞ্চ। চট্টগ্রামের হাটহাজারীতে মায়ের পিছু ছুটে যাওয়ায় শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটান মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়া। পরে মঙ্গলবার রাতেই শিশুটিকে উদ্ধার করে ইউএনও মোহাম্মদ রুহুল আমিন। ওই শিক্ষককে আটক করা হলেও বুধবার বাবা মায়ের অনুরোধে তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে সন্ধ্যায় আবার গ্রেপ্তারের পর পাঠানো হয় আদালতে। বৃহস্পতিবার বিষয়টি হাইকোর্টের নজরে আনে রাষ্ট্রপক্ষ। পরে ওই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রোববারের মধ্যে ডিসি, এসপি এবং ওসিকে জানাতে বলেছে আদালত। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হয়েছে কিনা, তাকে বরখাস্ত করা হয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে চট্টগ্রামের ডিসি, এসপি এবং সংশ্লিষ্ট হাটহাজারী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওই শিক্ষককে ছেড়ে দিতে শিশুটির পরিবারকে কোনো চাপ দেয়া হয়েছিল কিনা, শিশুটির চিকিৎসা ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া হয়েছে কিনা সেসবও জানাতে হবে আদালতকে। কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা সেটিও ওনারা পরিষ্কার করতে বলেছেন। উপরন্তু নির্যাতনের শিকার সেই শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিনা, সেই শিশুসহ তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা সামগ্রিক বিষয় ওনারা জানাতে বলেছেন। এদিকে চট্টগ্রামের পুলিশ সুপার জানিয়েছেন বুধবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, শিশু চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা সেটাও গতকাল করা হয়েছে, শিশু নিরাপত্তা সেটিও দেওয়া হচ্ছে। মানে পুলিশের পক্ষ থেকে যেটি মহামান্য হাইকোর্ট জানতে চেয়েছে সবগুলোই তো গতকাল থেকে করা হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইমেজ ক্ষুণ্ণ করবে বলেও মন্তব্য করেছে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের কওমি মাদ্রাসায় কোনো নিয়ন্ত্রক সংস্থাই নেই সরকারের নজরদারিও। এমনকি এ বিষয়ে সর্বোচ্চ প্রতিষ্ঠান হায়াতুল উলিয়াও জানে না দেশে কওমি মাদ্রাসার সংখ্যা কত। এতে শিক্ষার্থী নির্যাতন সহ নানা অনৈতিক ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে মনে করেন ইসলামী গবেষকরা। চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদ্রাসায় মঙ্গলবার 8 বছরের এক শিশুকে বেধড়ক পেটান শিক্ষক ইয়াহিয়া। সেই ভিডিও ভাইরাল হলে একবার ছেড়ে দেওয়ার পর বুধবার রাতে আবারও আটক করা হয় তাকে। মামলার পরে পাঠানো হয় কারাগারে। এ ঘটনা ছাড়াও নানা সময়ে কওমি মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ আসে নানা মাধ্যমে। তবে কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় উল্লেখযোগ্য ব্যবস্থা নিতে দেখা যায় না। ইসলামী গবেষকরা আরও বলছেন, মাদ্রাসায় শিশুদের মারধর ইসলাম পরিপন্থী। এটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। অতএব আমি বলবো, বাংলাদেশের সেই নেতৃস্থানীয় আলেম সমাজ আপনারা বসুন, সরকারের কাছে দাবিনামা পেশ করুন, আপনারাই একটি নীতিমালায় নিয়ে আসুন যে আপনাদের আলোতে যেন ওরা আলোকিত হতে পারে। এদিকে দেশে কওমি মাদ্রাসার সংখ্যা কত সেই হিসাব কারো কাছে নেই। কিভাবে পরিচালিত হবে তাও স্পষ্ট নয়। বিষয়টি স্বীকার করে এ বিষয়ের সর্বোচ্চ প্রতিষ্ঠান হায়াতুল উলিয়া বলছে, এবার রাশ টেনে ধরবে তারা। এবং যার যেখানে মনে চায় সে সেখানে মাদ্রাসা করে স্বেচ্ছাচারীভাবে মাদ্রাসা যে চালাইতেছে, এটাই এই ধরনের ঘটনা ঘটার অন্যতম কারণ বলে আমি মনে করি। আর এর নিরসনে আমাদের হাইয়াতুল উলিয়ার সর্বোচ্চ যে পরিষদ আছে ওলামা ইকরামের, তাদের এই ব্যাপারে নজরদারি করা এখন অপরিহার্য হয়ে পড়ছে বলে আমি মনে করি।
মাদ্রাসাগুলোকে নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়ও। অনুমোদিত ন্যাশনাল কারিকুলাম, ন্যাশনাল সিস্টেম, ন্যাশনাল এক্সামিনেশন এগুলো ফলো করে না। তারা তাদের নিজস্ব পাঠ্যক্রম, নিজস্ব শিক্ষাক্রম এবং ইত্যাদি। আমাদের দিক থেকে একটা চেষ্টা আছে যে তাদেরকেও আমরা মূল ধারার শিক্ষার সঙ্গে একীভূত করার ব্যাপারে আমাদের আগ্রহ আছে। পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষকদের কিভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায় সে বিষয়ে কাজ চলছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার জানাবো খেলার খবর। শুরুতেই শিরোনাম। কুইন্সটাউনে প্রথমবার দলীয় অনুশীলন টাইগারদের। কঠিন কন্ডিশনেও মিরাজদের নিয়ে আশাবাদী স্পিন পরামর্শক ভেট্টোরি। জামালকে 18 মার্চ ছাড়বে কলকাতা মোহামেডান। নেপালের টুর্নামেন্টের শুরু থেকেই থাকবেন অধিনায়ক। দেশে ক্যাম্প শুরু শনিবার। নিউজিল্যান্ডে প্রথমবার একসাথে অনুশীলনে বাংলাদেশ দল। কুইন্সটাউনে ক্যাম্পের প্রথম দিনে মধ্যমণি স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি। এই সিরিজ শেষে বিসিবির সাথে চুক্তি শেষ করতে যাচ্ছেন ভেট্টোরি। শেষ মিশনে শিষ্যদের সেরাটা প্রত্যাশা তাঁর। নিউজিল্যান্ড স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং হলেও ভরসা দিচ্ছেন ভেট্টোরি। ক্রাইস্টচার্চে 14 দিনের কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনের অপার সৌন্দর্যে মুক্তির আনন্দ। 1 বছর পর ভেট্টোরি দর্শনে স্পিনারদের আনন্দ বেড়েছে বহুগুণ। গত মার্চে জিম্বাবুয়ে সিরিজে শেষবার কাজ করেছিলেন এই নিউজিল্যান্ডার। মাঝে করোনার কারণে বাংলাদেশে পা পড়েনি ভেট্টোরির। লম্বা বিরতির পর মিরাজদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তিনিও। 1 বছর পর কুইন্সটাউনে সবাইকে দেখতে পেরে ভালো লাগছে। অবশ্যই স্পিনারদের সাথে কাজ শুরু করা জরুরি ছিল। আশা করছি সামনের দিনগুলোতে ওদের তৈরি করার যথেষ্ট সময় পাবো। নিউজিল্যান্ড খেলাধুলার জন্য আদর্শ জায়গা। নিউজিল্যান্ডের মাটি স্পিনারদের জন্য খুব চ্যালেঞ্জিং। তবে সদ্য শেষ হওয়া সিরিজে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার স্পিনারদের দাপটে স্বপ্ন দেখতে পারে মিরাজরা। টাইগার স্পিনারদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছেন ভেট্টোরি। মিরাজ, মেহেদী, নাসুমদের উপর ভরসা রাখছেন স্পিন পরামর্শক। সেন্টনার সৌধি সদ্য শেষ হওয়া সিরিজে দারুণ করেছে। অস্ট্রেলিয়ার 11 জাম্পাও দুর্দান্ত ছিল। আমি বাংলাদেশি স্পিনারদের নিয়ে আশাবাদী। অভিজ্ঞ মিরাজ উইন্ডিজ সিরিজে ভালো করেছে। মেহেদী ও নাসুম যোগ্যতা দিয়ে দলের সুযোগ পেয়েছে। আশা করি সবাই ভূমিকা রাখবে। অতীত বদলানোর প্রতিশ্রুতি দিয়ে নিউজিল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ। প্রথম বিদেশ সফরে তামিমের সামনে কঠিন পরীক্ষা। নিজেদের মাটিতে নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ হলেও তামিমের নেতৃত্বে ভাগ্য বদলে আশাবাদী ভেট্টোরি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের শুরু থেকেই থাকবেন জামাল ভুঁইয়া। কলকাতা মোহামেডান থেকে মিলেছে ছাড়পত্র। 22 মার্চের মধ্যেই নেপালে দলের সঙ্গে যোগ দেবেন লাল সবুজ অধিনায়ক। এদিকে শনিবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। 18 মার্চ নেপাল যাবে বেঙ্গল টাইগাররা। আই লিগে ব্যস্ত জামাল ভুঁইয়া। নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ অধিনায়ক খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। স্বস্তির খবর, 18 মার্চ জামালকে ছেড়ে দেবে কলকাতা মোহামেডান। নেপালে শুরু থেকেই থাকবেন দলের সাথে। ক্লাব থেকে আমাদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে কনফার্ম করা হয় যে তাদের দলের খেলোয়াড় জামাল ভুঁইয়া, এবং সে যেহেতু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন, সো অফকোর্স এটা তাদের জন্য ইটস এ ম্যাটার অফ প্রাইড অ্যান্ড জয় যে অবশ্যই তারা জামালকে ছাড়বে। এবং তারা লিখিতভাবে কনফার্ম করেছে যে 18 তারিখে অর্থাৎ 18 মার্চ তারা জামালকে রিলিজ করবে। কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েই খেলোয়াড়রা নেপালে যাবে 18 মার্চ। সেখানে প্রোটোকল নিয়ে ততটা কড়াকড়ি নেই। কোয়ারেন্টাইন পিরিয়ড নিয়ে সেখানে তেমন কোনো সমস্যা হবে না, বিকজ এখান থেকে কোভিড টেস্ট করে ফ্লাইট উঠতে হবে। ওখানে নামার পর কোভিড টেস্ট করবে এবং যারা নেগেটিভ থাকবে সবাই ইমিডিয়েটলি তারা মাঠে ট্রেনিং করতে পারবে, অন্য কোনো সমস্যা হবে না। কোচিং স্টাফে আপাতত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সবশেষ কাতার ম্যাচের ফিজিও ইভান রাজলক ও গোলকিপার কোচ লেস ক্লিবলি যোগ দেবেন দলের সাথে। কাতারের সাথে যে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচটি খেলি, তো সেই ম্যাচে আমাদের যারা কোচিং স্টাফ কাজ করেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে, তারা দুজন আমাদের দলের সাথে কাজ করবেন। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ম্যাচ নিয়ে এএফসিকে চিঠি পাঠালেও এখনো কোনো উত্তর পায়নি বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিয়াল মাদ্রিদের হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউভেন্টাসে এসেই রেখেছেন মুদ্রার উল্টো পিঠ। টানা 3 মৌসুমে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ সেরার লড়াইয়ে মেসির হতাশা আরও বেশি। সবশেষ শিরোপা জিতেছেন
6 বছর আগে। বাড়ছে বয়স, 2 মহাতারকা মর্যাদার ট্রফি আবারও জিতবেন এমন বাজি ধরার সংখ্যাও কমেছে। পরপর 2 রাতে 2 মহাতারকার পতন। ইউভেন্টাসের পর শেষ 16 থেকে বিদায় বার্সেলোনার, আর তাতে চ্যাম্পিয়ন্স লিগের 16 বছর পর মেসি রোনালদোহীন কোয়ার্টার ফাইনাল। সামনের মৌসুমে 37-এ পা দিবেন রোনালদো। মেসির বয়স হবে 34। ফিটনেস স্কিলে হয়তো এখনও নুয়ে পড়েননি, তারপর ইউরোপ সেরার মঞ্চে দাপিয়ে বেড়ানোর সামর্থ্য কি রাখবেন? তাহলে কি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি সেলিব্রেশনে আর দেখা যাবে না 2 বিশ্বসেরাকে? রোনালদো 3 মৌসুম আগে জিতেছেন সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ, সেটা ছিল রিয়ালের জার্সিতে টানা 3য়। সব মিলিয়ে যা 5ম, বনে যান কিং অফ চ্যাম্পিয়ন্স লিগ। স্পেন ছেড়ে ইতালিতে এসে টানা 3 মৌসুমে হতাশা, ব্যর্থ তার দল ইউভেন্টাস। দায়টা তো রোনালদোরও। এবার তো শেষ 16 থেকে বিদায়ের পর সাদা কালোয় রোনালদো অধ্যায়ের শেষও দেখছেন অনেকেই। রোনালদোর ব্যর্থতা তবুও সমসাময়িক, মেসির বেলায় যেন মনে করাই দায়। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন 6 বছর আগে। 2015-র সেই মুহূর্তগুলো এখন কেবলই তাকে সান্ত্বনার খোরাক যোগায়। সাফল্যের চূড়ায় থেকে মাদ্রিদ ছেড়েছিলেন রোনালদো। ব্যর্থতা কিংবা অভিমান, বার্সা ছাড়ার গুঞ্জন আছে মেসিরও। তবে কি পুরনো গুরু গার্দিওলার ম্যান সিটির হয়ে ইউসিএল খরা কাটাবেন মেসি? সেখানে যাবেন তো, নাকি গন্তব্য হবে ফ্রান্স কিংবা যুক্তরাষ্ট্রে? ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমাদের কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। চরম নাব্যতা সংকটে নদীটি এখন নিথর নিস্তরঙ্গ। ভারতের মেঘালয়ে পাহাড়ি বন উজাড় হওয়ায় বেশি করে বালু আসছে, আর তা অপসারণ বন্ধ থাকায় জমেছে চর। দেখা দিয়েছে ভয়াবহ বন্যার শঙ্কা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। আজ পবিত্র শবে মিরাজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য নিয়ে পবিত্র শবে মিরাজ পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র কোরআন ও হাদিসে আছে, এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেন এবং সেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। শবে মিরাজেই নামাজ ফরজ করা হয়। মুসলমানদের ওপর ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র রাতটি পালন করে থাকেন। কোরআন তেলাওয়াত, নফল নামাজ সহ গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করে থাকেন। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের উল্লেখযোগ্য প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সয়াবিন তেলের দামে নাভিশ্বাস ক্রেতার, তবে পোয়া 12 জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের। 1 লিটার তেলে 18 টাকা ভ্যাট আদায় করছে সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় প্রায় দ্বিগুণ ভ্যাট পাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে ভ্যাট কমালে দাম কিছুটা সহনীয় হবে। 268 টাকা রেট, আমরা 250 টাকা বিক্রি করতেছি। তাহলে মনে করেন এই অবস্থায় একটা তেল দাম 50 টাকা বাড়তে, এন্ড প্রতিদিন যদি এরকম ডেলি দাম বাড়ে, কাস্টমারের কাছে কি অবস্থা? আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা তো পাইকারি না। ক্ষোভ থেকেই কথাগুলো বলছিলেন কারণ বাজারের এই ব্যবসায়ী। সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় কমেছে বিক্রি মুনাফা দুটোই। উল্টো ক্রেতার চোখে অপরাধী তারা। কথা হলো বাসাবো থেকে তেল কিনতে আসা হোটেল কর্মচারী রবিউলের সঙ্গে। তার হোটেলে প্রতিদিন সয়াবিন তেল লাগে 15 লিটার। তেলের দাম বাড়লেও খাবারের দাম বাড়েনি, তাই কমেছে মুনাফা। তেল ছাড়া তো কোনো জিনিস সম্ভব, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর অন্য কোনো জিনিস হলে এটা ছাড়া চালানো যায়, কিন্তু তেল ছাড়া তো কোনো চালানো সম্ভব হয় না। বাজারের এমন ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তা ক্রেতা সবাই। এই পরিস্থিতিতে ভ্যাট কমানোর দাবি তাদের। যে 1 লিটার তেলে যদি 30 টাকায় বেড়ে যায়, তো মানুষের দাম দিয়ে আর কষ্ট তো আর 1 মাসে বাইরে যায় না। সবারই তো একটা হিমশিম খেতে হচ্ছে, আমারও তো খেতে হয়। ট্যারিফ কমিশনের হিসাবে প্রতি টন অপরিশোধিত তেলের আমদানি মূল্য প্রায় 90,000 টাকা। এতে দিতে হচ্ছে 15% ভ্যাট ও 4% অগ্রিম আয়কর। সব মিলিয়ে প্রতি টন তেলে কর প্রায় 18,000 টাকা। কিছুদিন আগেও যা ছিল প্রায় অর্ধেক। যদি খুব বেশি বেড়ে যায় তখন তো হয়তো চিন্তা করতে হতে পারে আর কি। সেটা হয়তো যথাসময়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড আছে, তারা এই ব্যাপারে চিন্তা অবশ্যই করবে। আমি শিওর যে এটা তারা একদিন না একদিন করবে আর কি। যদি
কারণ আসলে তো যেটাই করি না কেন ভ্যাট যেটা আদায় করি সেটা কিন্তু আলটিমেটলি ভোক্তা দেয়। এনবিআর এর হিসেবে গত অর্থ বছরে অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে রাজস্ব আদায় হয় 1,800 কোটি টাকা, আর চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 1,100 কোটি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন 2011 সালেও তেলের এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়। বাজার নিয়ন্ত্রণে তখন তেলের ওপর আরোপিত কর কমিয়ে আনা হয়। তারা মনে করছেন এবারও দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। অবশ্য বাজার নিয়ন্ত্রণে শুল্ক বা ভ্যাট কমানোর সিদ্ধান্ত প্রায়ই নেয় সরকার। সম্প্রতি চালের আমদানি শুল্কও কমানো হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মিত হবে 35.35 কিলোমিটার সঞ্চালন লাইন। 132 কিলোভোল্টের ডাবল সার্কিটের এই লাইন নির্মাণের জন্য স্থাপত্য, ক্রয় ও নির্মাণ, ইপিসি ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারকে। বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর পাশে প্রায় 700 একর জমিতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র। নির্মাতা বেক্সিমকো পাওয়ারের অঙ্গ প্রতিষ্ঠান তিস্তা সোলার। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন দ্রুত এগুচ্ছে নির্মাণ কাজ। তিস্তা সোলারে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে প্রতিষ্ঠানের অর্থায়নে বসানো হচ্ছে সঞ্চালন লাইন। দরপত্রের মাধ্যমে লাইন বসানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে দেশীয় একটি প্রতিষ্ঠানকে। উই ফিল প্রাউড দ্যাট একটা বাংলাদেশি কোম্পানি ইন্টারন্যাশনাল অনেক বিডারকে কমপ্লিট করে এই কাজটা পেয়েছে। 35.35 কিলোমিটার লম্বা যে কানেকশনটা, এটা ন্যাশনাল গ্রিডের সাথে আলটিমেট এটা সরকারকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। আমরা আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই পুরো বিদ্যুৎটাই জাতীয় গ্রিডে যাবে। সঞ্চালন লাইন নির্মাণে চুক্তি সই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইপিসি ঠিকাদার জানান মান নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করবেন তারা। 122টা টাওয়ার থাকবে। টাওয়ার ডিজাইনগুলো তো এক্সিস্টিং টাওয়ার ডিজাইনে হবে, সো ন্যাচারালি এই প্রজেক্টটার ইমপ্লিমেন্টেশনটা স্মুথ হবে। আমাদের প্রজেক্ট ডেডলাইন ইজ জানুয়ারি ইফ আই এম নট রং, অ্যান্ড ইফ এভরিথিং গোজ ওয়েল, যদি সব ঠিকঠাক মতো যায় ইনশাল্লাহ আমরা সময় মতো প্রজেক্টটা কমপ্লিট করে দেব। আগামী বছরের জুন নাগাদ তিস্তা সোলারে উৎপাদন হবে বিদ্যুৎ। চুক্তি অনুযায়ী 15 সেন্ট দরে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ 20 বছর কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেঘনা গ্রুপের সমুদ্রগামী দুটি জাহাজ যাত্রা শুরু করেছে। বুধবার চট্টগ্রাম বন্দরে জাহাজ দুটির উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মেঘনা গ্রুপের নদী ও সমুদ্রপথে পণ্য পরিবহনে 8টি সমুদ্রগামী জাহাজ সহ 145টি জাহাজ রয়েছে। এই বিশাল বহরে এবার যুক্ত হলো সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত দুটি আলট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ার এমভি মেঘনা প্রিন্সেস ও এমভি মেঘনা অ্যাডভেঞ্চার। নতুন জাহাজ দুটি প্রায় 63,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন। জাপানের বিখ্যাত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওশিমা শিপ বিল্ডিং জাহাজ দুটি নির্মাণ করেছে। জাদুকাটা নদী এখন শুকিয়ে ধুধু বালুচর। দেশের পূর্বাঞ্চলের অন্যতম নান্দনিক এ নদী এখন চরম নাব্যতা সংকটে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার 5 কিলোমিটার হাওর এলাকা বালু জমে ভরাট হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছে জাদুকাটা নদীর মাঝখানে। নদীর মধ্যে পায়ে হেঁটে চলছে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শুকনো মৌসুমের 4 মাস জাদুকাটার চেহারা থাকে এমন। স্থানীয়রা বলছেন প্রতি বছর উজানের ঢলে আসছে প্রচুর বালু, যা ভরাট করছে নদীগর্ভ ও আশপাশের এলাকা। আন্তঃসীমান্ত এই নদীর দুর্দশা থেকে উতরাবার পথ খুঁজছে সুনামগঞ্জবাসী। গত 2 বছরের বন্যায় ভেসে আসা বালুতে জাদুকাটা এখন পূর্ণ। নদীর পূর্ব দিকের গ্রাম বিন্নাকুলি, ঘাগটিয়া, লাউয়েরগড়, মাহাতাবপুর ও সোহালাসহ প্রায় 5 কিলোমিটার এলাকা এখন ধুধু বালুচর। এলাকার 150 হেক্টর বোরো আবাদ বন্ধ। গ্রামবাসীরা বলছেন গত 2 বছর ধরে বালু তোলা বন্ধ থাকায় জানুয়ারি মাস থেকে নদীর এই করুণ চিত্র ফুটে ওঠে। এই চড়াটা গাংটা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত ওই স্থল জমিন আছে, এটা ভাঙ্গিয়া এদিকে আছে, এদিকে গ্রামও ভাঙ্গিয়েছে অনেক। আমাদের বারিকিয়া টিলার সামনে এবং ওই যে লাউরেগড়ের সামনে এখানে বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাচ্ছে বালি জমতে জমতে। শ্রমিকরা এই বালু উত্তোলনের থেকে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে বিরত রয়েছে।
অবশ্য মে মাসে পাহাড়ি ঢল আসা শুরু করলে নদী ফুলে ফেপে ওঠে। তবে 2 বছর ধরে নদীর পেটে যে পরিমাণ বালু জমেছে এতে জাদুকাটার নাব্যতা হারিয়েছে। অববাহিকাতে বন ধ্বংস হয়ে গেছে, যে কারণে উপরের টপ সয়েল রিমুভড হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলে নিচের বালু চলে আসে। রিভার বেডটা উপরে উঠলে যখন পানিটা আসছে সে এই ধারাতে যেত, এই জায়গাটা উঁচু হয়ে গেছে, তখন সে বাড়ি খেয়ে ওই দিকে চলে যাবে। তার মানে তার পূব পাশের গ্রামগুলো, কারণ পশ্চিম পাশে টিলা, বারেকের টিলা, পশ্চিম পাশে আসতে পারবে না, পূব পাশের গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। জাদুকাটার 2টি শাখা নদী রক্তি ও বৌলাই খননের কাজ হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে হাওরের উৎসমুখ জাদুকাটা নদী খনন ও বালু অপসারণে নেই কোনো উদ্যোগ। সুনামগঞ্জ জেলায় আমরা 308 কিলোমিটার নদী ড্রেজিংয়ের পরিকল্পনা করেছি, যেটা আমাদের বাউলাই নদীও আছে বা রক্তি নদীও আছে। এই মুহূর্তে আমাদের যে জাদুকাটা নদী সেটা অন্তর্ভুক্ত নাই। ভারতের মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে উৎপন্ন হয়ে বিশম্ভরপুর ও তাহিরপুরে প্রবাহিত হয়েছে এই নদী। মাত্র 8 মিটার গভীরতা নিয়ে সর্পিল অবয়বে বয়ে চলেছে 37 কিলোমিটার। নদী গবেষকেরা বলছেন, দ্রুত নাব্যতা ফিরিয়ে আনতে না পারলে প্রাণহীন হয়ে পড়বে দেশের পূর্বাঞ্চলের অন্যতম সৌন্দর্যের নদী জাদুকাটা ও তার আশেপাশের এলাকা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।